হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের অনন্যা দিদি। আজ আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা আমি আগের উইকে স্টার্ট করেছিলাম, প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান। ওটার আমরা আবরণী কলা যেটা ছিল ওটা আমরা পুরোটাই কভার করে নিয়েছিলাম। তো আজ যেটা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে কি না, যোগ কলা বা কানেকটিভ টিস্যু। আমি আশা করি যারা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট রয়েছে ফার্স্ট সেমিস্টারের, তারা এখন এই ভিডিওটাতে এসে উপস্থিত হয়ে গেছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করা যাক। তো কি না, প্রথমেই আমরা করব যোগ কলা বা কানেকটিভ টিস্যু। এই যোগ কলার মধ্যে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে কি কানেকটিভ টিস্যু প্রপার। এটা কি না, এটা হচ্ছে যে যোগ কলার ধাত্র নরম তাদের কানেকটিভ টিস্যু প্রপার বলে। আর এই ধরনের প্রধান কয়েকটি কলা কি কি না, অ্যারিওলার কলা, অ্যাডিপোজ কলা, শ্বেত তন্তুময় কলা, টেন্ডন, লিগামেন্ট ইত্যাদি এইগুলো। তো প্রথমেই আমরা কি জানবো, প্রথমেই আমরা অ্যারিওলার কলা সম্পর্কে জানবো। অ্যারিওলার কলা কি, অ্যারিওলার কলার সংজ্ঞা কি না, অর্ধস্বচ্ছ সাদা প্রশস্ত কোষান্তর স্থান বিশিষ্ট কলাকে, যোগ কলাকে কি বলা হয়, অ্যারিওলার কলা। অ্যারিওলার কলার বৈশিষ্ট্য কি না, অ্যারিওলার কলার বৈশিষ্ট্য হচ্ছে অ্যারিওলার কলা শিথিল এবং কোষীয় যোজক কলা। এটি একটি সরলতম যোজক কলা যার বিস্তৃতিও ব্যাপক পরিমাণে রয়েছে। আর এটি মেসেনকাইমা থেকে উৎপন্ন হয়। মেসেনকাইমা যে স্তর রয়েছে সেই স্তর থেকে এই অ্যারিওলার কলার উৎপত্তি। এই কলা বিভিন্ন অঙ্গ এবং এদের অংশ বিশেষের মধ্যে বন্টন ঘটায়। এটি সাদা রঙের সান্ধ্র ও জেলির মতো চটচটে, যা বিভিন্ন অঙ্গ ও পেশিগুচ্ছ অঙ্গের অভ্যন্তরে শূন্যস্থান যে রয়েছে সেই শূন্যস্থান পূরণে সাহায্য করে। এটি পেরিটোনিয়াম এবং মেসেন্টারি পর্দা গঠন করে। চর্মের এপিথেলিয়ামের নিচেও এদের পাওয়া যায়। তো এই হচ্ছে কি না অ্যারিওলার কলা, সেই অ্যারিওলার কলার বৈশিষ্ট্য। এরপর আমরা জানবো অ্যারিওলার কলার অবস্থান। অ্যারিওলার কলা কোথায় দেখতে পাই না, এই অ্যারিওলার কলা ত্বকের নিচে, পেশিতে, রক্তবাহ বা স্নায়ুর ফাঁকে, বলতে গেলে দেহের সর্বত্র অংশেই এই কলার অবস্থান রয়েছে। এই অ্যারিওলার কলার গঠন কেমন, এই অ্যারিওলার কলা বিশেষ কিছু জিনিস নিয়ে গঠিত। কি কি না, ধাত্র, ফাইবার, ফাইবারের আবার কিছু অংশ রয়েছে। তো প্রথমে কি জানবো, ধাত্র। ধাত্র কি না, এই কলাটার বেশিরভাগ অংশ গঠন করে এই ধাত্র। ধাত্রটা কিরকম হয় না, সাদা চটচটে ও জেলি সদৃশ্য একটি অংশ, নির্দিষ্ট আকারহীন বস্তু। এটি কি করে না, এটি সিমেন্টিং বস্তু রূপে কাজ করে। এটা কি বললাম, ধাত্র বা ম্যাট্রিক্সের কাজ। আর এরপর কি রয়েছে, এরপর রয়েছে কি ফাইবার। ফাইবার কি, ফাইবার হচ্ছে একটা পাতলা ধরনের বস্তু। ফাইবার কত প্রকারের হয়, ফাইবার হচ্ছে দুই প্রকারের। কি কি না, সাদা কোলাজেন ফাইবার, আর একটা হলুদ ইলাস্টিক ফাইবার, আরেকটা হচ্ছে কোষ সমষ্টি। তিন ধরনের ফাইবার। সাদা কোলাজেন ফাইবার কি না, এরা সাধারণত সাদা রঙের পাতলা তরঙ্গায়িত অশাখ ফাইবার বা পুরু বান্ডিল হিসেবে সজ্জিত থাকে। ফাইবার কোলাজেন নামক প্রোটিন দ্বারা গঠিত। তাহলে এই সাদা কোলাজেন ফাইবারটা কি দ্বারা গঠিত না, সাদা কোলাজেন নামক প্রোটিন দ্বারা গঠিত। এরপর কি রয়েছে, হলুদ ইলাস্টিক ফাইবার। হলুদ ইলাস্টিক ফাইবার কি না, এই ফাইবারগুলো পাতলা, শাখান্বিত এবং জালিকা সৃষ্টি করে। এরা অত্যন্ত স্থিতিস্থাপক হয়, ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত হয়। ফাইবারগুলো বেশি সংখ্যায় একত্রিত হলে হলুদ বর্ণ ধারণ করে। এরপর রয়েছে কি সেলস বা কোষ সমষ্টি। কোষ সমষ্টির মধ্যে কি পড়ছে না, স্থির কোষ সমষ্টি। স্থির কোষ সমষ্টি কি, মাইক্রোব্লাস্ট, হিস্টিও কোষ, তারপরে মাস্ট কোষ,
অ্যাডিপোজ কোষ। আর কি কি, আর যেটা ভ্রাম্য কোষ সমষ্টি, আর যেটা রয়েছে ভ্রাম্যমাণ কোষ সমষ্টি, তার মধ্যে কি কি পড়ছে? ভ্রাম্যমাণ ম্যাক্রোফাজ, লিম্ফোসাইট, প্লাজমা কোষ, আর কি না রক্ত কোষ, এগুলো পড়ছে। এরপর আমরা কি দেখব? এরপর দেখব স্থির কোষ সমষ্টি। স্থির কোষ সমষ্টির মধ্যে যে ভাগগুলো রয়েছে, যেমন ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট কি না কোষগুলো বৃহৎ চ্যাপ্টা অনিয়তাকার প্রোটোপ্লাজমীয় প্রবর্ধক বর্তমান কোষগুলির মধ্যে। প্রতিটি কোষে সুস্পষ্ট ও ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। অপরিণত ফাইব্রোব্লাস্ট কোষগুলো গোলাকার হলেও পরিণত ফাইব্রোব্লাস্ট কোষগুলো কিরকম হয় না লম্বা ধরনের। কোষগুলো আকারহীন হয়, ধাত্র বস্তু এবং সাদা ও হলুদ প্রোটিন ফাইবার ধারণ করে। এরপর কি রয়েছে? হিস্টিওসাইট। হিস্টিওসাইট কি না কোষগুলো চ্যাপ্টা, গোলাকার বা ডিম্বাকার ফ্যাগোসাইটিক প্রকৃতির হয়। রক্তের মনোসাইট বা ডাব্লিউবিসি যে রয়েছে তা থেকে উৎপন্ন হয়। স্ফীত অঞ্চলে এই কোষগুলো অ্যামিবয়েড ম্যাক্রোফাজে রূপান্তরিত হয় এবং বহিরাগত বস্তু এবং ব্যাকটেরিয়া ভক্ষণ করে। এরপর কি রয়েছে? মাস্ট কোষ, মাস্ট সেল। মাস্ট সেল কি না এই কোষগুলো হয় বৃহৎ ডিম্বাকার যোজক কলা কোষ। নিউক্লিয়াস গোলাকার হয়। বৃহৎ খাড়াশক্ত দানা দ্বারা সাইটোপ্লাজম পূর্ণ থাকে। দানাগুলোতে 4 প্রকারের বস্তু থাকে। কি কি না হিস্টামিন, SRSA কি স্লো রিঅ্যাক্টিং সাবস্টেন্স অফ অ্যানাফিল্যাক্সিস। আর কি রয়েছে? ECFA। ECFটা কি? এওসিনোফিল কেমোটেস্টিক ফ্যাক্টর অফ অ্যানাফাইলেক্সিস এবং হেপারিন, এইগুলো হচ্ছে মাস্ট সেলের থাকে। এরপর কি রয়েছে? এডিপোজ কোষ বা এডিপোজ সেল। এডিপোজ সেলটা কি না শিথিল যোজক কলায় একক কোষ হিসেবে এবং কোষগুচ্ছ হিসেবে থাকে। এদের বিশেষত্ব কি না এরা সাইটোপ্লাজমে প্রশম ফ্যাট সঞ্চয় করে। তো এগুলো আমরা কি জানলাম? স্থির কোষ সমষ্টি। এরপর আমরা দেখব ভ্রাম্যমাণ কোষ সমষ্টি। ভ্রাম্যমাণ কোষ সমষ্টি কি রয়েছে? প্রথমে ভ্রাম্যমাণ ম্যাক্রোফাজ। ভ্রাম্যমাণ ম্যাক্রোফাজ কি না ক্ষুদ্র মুক্তভাবে চলনক্ষম কোষ যা মনোসাইট থেকে উৎপন্ন। আর কি না এরা কি করে? স্ক্যাভেঞ্জার্স হিসেবে কাজ করে এবং সংক্রমণের বিরুদ্ধে দেহকে প্রতিরক্ষা দেয়। আর কি? লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট কোষগুলো ক্ষুদ্রতম মুক্ত কোষ। এদের ব্যাস কত? 6 থেকে 8 সেন্টিমিটার। হেট্রোক্রোমাটিক, নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজমের পাতলা বলয় থাকে। লিম্ফোসাইটগুলো পলিমরফিক এবং 2 প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে টি লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট কি? টি লিম্ফোসাইট হচ্ছে দীর্ঘজীবী কোষ নির্ভর অনাক্রমতার সঙ্গে সম্পর্কিত। আর বি লিম্ফোসাইট কি না আয়ুর তারতম্য বর্তমান এবং অ্যান্টিবডি তৈরির সঙ্গে সম্পর্কিত। এরপর কি রয়েছে? এরপর রয়েছে প্লাজমা কোষ। বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়। পরিযান ক্ষমতা সীমাবদ্ধ, আয়ু 10 থেকে 30 দিন হয়। আর প্লাজমা কোষগুলো অপেক্ষাকৃত বড় গোলাকার হয়। কার থেকে? সাইটোপ্লাজমের থেকে। সাইটোপ্লাজমে অমসৃণ প্রচুর পরিমাণে থাকে এবং গলগি অ্যাপারেটাস বৃহৎ আকারের হয়। আর কি না প্লাজমা কোষে নিউক্লিয়াস ক্ষুদ্র হয়। প্লাজমা কোষ অ্যান্টিবডি সংশ্লেষ করে। এরপর কি রয়েছে? এরপর রয়েছে ইওসিনোফিল, মনোসাইট এবং নিউট্রোফিল। এটা কি না ইমিউন রেসপন্সের ফলে এবং কলায় আঘাত প্রাপ্তি ঘটলে কিছু কিছু কোষ রক্ত থেকে খুব দ্রুত যোজক কলায় প্রবেশ করে। বিশেষত কি না নিউট্রোফিল ও মনোসাইট। সাধারণত যোজক কলায় ইওসিনোফিলকেও দেখা যায়। এরা অ্যালার্জি বিক্রিয়া এবং পরজীবী সংক্রমণে অংশ নেয়। এর কাজ কি? কাজ হচ্ছে সাপোর্টিং বা প্যাকিং কলা হিসেবে কাজ করে।
ক্ষুদ্র রক্তবাহ থেকে অক্সিজেন এবং পুষ্টি দ্রব্যের ব্যাপনে এই কলা ম্যাট্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কি না, বহিরাগত বিষাক্ত বস্তুর বিরুদ্ধে সংগ্রামে সাহায্য করে। তো আমরা কি জানলাম, অ্যারিওলার কলা তার পুরো ডিটেলস পড়লাম, জানলাম। তো এই হচ্ছে অ্যারিওলার কলার বৈশিষ্ট্য, তার ভাগ, সবকিছু। তো এরপর আমরা কি দেখব, আমরা প্রথমে অ্যারিওলার কলা জানলাম, এরপর আমরা দেখব অ্যাডিপোজ কলা, অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যু কি, তার সংজ্ঞাটা আমরা প্রথমে জানবো। না, চর্বি কোষ বিশিষ্ট রূপান্তরিত অ্যারিওলার কলাকেই কি বলা হচ্ছে, অ্যাডিপোজ কলা। মানে এক ধরনের রূপান্তরিত অ্যারিওলার কলাই হচ্ছে আসলে অ্যাডিপোজ কলা। অ্যাডিপোজ কলার বৈশিষ্ট্য কি, না এই রূপান্তরিত অ্যারিওলার কলা যাতে ফ্যাট কোষের ভ্যাকুওলে অতিরিক্ত ফ্যাট গ্লোবিউল হিসাবে সঞ্চিত হয়। এই কলায় কোষের সংখ্যা অন্যান্য যোগ কলা অপেক্ষা বেশি হয়। কি আর কি না, ফ্যাট কোষগুলো বৃহৎ গোলাকার এবং ডিম্বাকার বহুভুজাকৃতি হয়। বৃহৎ ফ্যাট ড্রপলেটগুলি কোষের অধিকাংশ স্থান দখল করে থাকে। কোষের সাইটোপ্লাজমে এবং চ্যাপ্টা নিউক্লিয়াসে একপাশে সরে গিয়ে বৈশিষ্ট্যপূর্ণ সেগনেট রিং গঠন প্রদর্শন করে। এই অ্যাডিপোসাইট ফ্যাট সংশ্লেষণ করে, সঞ্চিত করে এবং বিপাক ঘটায়। অ্যাডিপোজ কলায় ফ্যাটপূর্ণ কোষ ঘনভাবে থাকে। এই প্রতি কোষের চারপাশে সূক্ষ্ম জালিকাকার ফাইবার থাকে। তো এটা দেখলাম কি অ্যাডিপোজ কলার বৈশিষ্ট্য। অ্যাডিপোজ কলার অবস্থান কোথায়, না চর্মের নিচে হৃৎপিণ্ড এবং বৃক্কের চারপাশে উটের কুঁজের মতো তিমি মাছের ব্লাবারের ফ্যাটে পাওয়া যায় এই অ্যাডিপোজ কলাকে। তারপরে কি আর কোথায়, না ওমেন্টাম সাবকিউটোনিয়াস কলা আর কি মেসেন্ট্রি পেরিনেফ্রিক অঞ্চলের স্ফীত অস্থিমজ্জায় ফ্যাট সঞ্চিত থাকে। অ্যাডিপোজ কলার কাজ কি, না অ্যাডিপোজ কলা ফ্যাট রিজার্ভয়ার হিসেবে কাজ করে, দেহ এবং হস্তপদের আকৃতি প্রদান করে। আর কি করে, না দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা। আর বৃক্ক এবং চক্ষুর চারিপার্শ্বে সফট অ্যাবজর্বিং কোষান গঠন করে। অন্তর্যন্ত্র সমূহকে যথাযথ স্থানে থাকতে সাহায্য করে। অ্যাডিপোজ কলা দুই ধরনের, কি কি, একটা হচ্ছে সাদা ফ্যাট, একটা হচ্ছে বাদামি ফ্যাট। সাদা ফ্যাটটা কি, না বৃহৎ ফ্যাট কোষ ধারণ করে। প্রতিটি অ্যাডিপোজ কোষে একটি বৃহৎ ফ্যাট গ্লোবিউল থাকে, একে মনোলকিউলার অ্যাডিপোসাইট বলে। আর বাদামি ফ্যাটটা কি, না এক্ষেত্রে ফ্যাট কোষগুলোতে অনেকগুলি ক্ষুদ্র ফ্যাট গ্লোবিউল বর্তমান থাকে, যাদের মাল্টিপল কিউলার অ্যাডিপোসাইট বলে। এই জানলাম আমরা অ্যাডিপোজ কলা। এরপর কি রয়েছে, ঘন যোজক কলা। ঘন যোজক কলা কি, ঘন যোজক কলা হচ্ছে দুই ধরনের, কি কি, একটা হচ্ছে ঘন অনিয়তাকার যোজক কলা। ঘন অনিয়তাকার যোজক কলার বৈশিষ্ট্য কি, না এই যোজক কলায় শ্বেত কোলাজেন তন্তুগুলো অবিন্যস্তভাবে ত্রিমাত্রিক সজ্জায় সজ্জিত থাকে। এই কলায় তন্তুর পরিমাণ বেশি কিন্তু ফাইব্রোব্লাস্ট কোষের সংখ্যা কম। কোষগুলো চ্যাপ্টা হেটেরোক্রোমাটিন নিউক্লিয়াস থাকে। এই কলা যেসব অঙ্গকে অধিক যান্ত্রিক চাপ বা পীড়ন সহ্য করতে হয়, সেই সব অঙ্গে উপস্থিত থেকে অঙ্গকে যান্ত্রিক পীড়ন সহনশীল শক্তি প্রদান করে। আর কি না, এই কলার অবস্থান কোথায়, এই কলা ত্বকের ডার্মিস স্তরে স্নায়ু ও পেশি যোগ কলার আবরণীতে। আর কোথায়, পেরিকন্ড্রিয়ামে, চোখের স্ক্লেরাতে, শুক্রাশয়ের আবরণীতে, শিশ্নে ইত্যাদি স্থানে অবস্থান করে। এর কাজ কি না সংশ্লিষ্ট অঙ্গকে পীড়নে সহনশীলতা শক্তি প্রদান করা। এই হচ্ছে ঘন যোজক কলার কাজ। আর কি, ঘন নিয়তাকার যোজক কলা। আরেকটা ঘন নিয়তাকার যোজক কলা কি, না এই প্রকার যোজক কলা তন্তুগুচ্ছগুলো পরস্পর সমান্তরাল ভাবে একই তলে ঘনসন্নিবিশিষ্ট ভাবে সজ্জিত থাকে। পিত্তন্তুর উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে এই কলাকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি,
শ্বেততন্তুময় যোজক কলা আর পিত্ততন্তুময় যোজক কলা। তো প্রথমে আমরা দেখব শ্বেততন্তুময় যোজক কলা। শ্বেততন্তুময় যোজক কলা কি, এর বৈশিষ্ট্য কি? এই যোজক কলা পর্যাপ্ত উজ্জ্বল শ্বেত কোলাজেন বস্তুর সহযোগে গঠিত। এতে পিত্ততন্তু খুব কম পরিমাণে থাকে, আর কি না প্রচুর সংখ্যায় ফাইব্রোব্লাস্ট কোষ থাকে। সেগুলো চ্যাপ্টা ও নক্ষত্রাকার এবং গোলাকার বা উপবৃত্তাকার নিউক্লিয়াস যুক্ত হয়। এই কলায় পর্যাপ্ত কোলাজেন তন্তু থাকায় এরা দৃঢ়, অনমনীয় ও অধিক টান সহনশীল হয়। এই কোলাজেন তন্তুগুলো তরঙ্গায়িত ও অশাখ, যেগুলি গুচ্ছাকারে অবস্থিত ও মিউসিন দ্বারা সংঘবদ্ধ হয়। তন্তুময় যোগকলা দুই ধরনের, কি কি? শ্বেততন্তুময় পাত আর কি শ্বেততন্তুময় রজ্জু। শ্বেততন্তুময় পাত কি, এর বৈশিষ্ট্য কি? না এক্ষেত্রে শ্বেততন্তুময় যোজক কলা একটি তল বা পাত গঠন করে। কোলাজেন তন্তুর গুচ্ছগুলি একটি তলে সজ্জিত থাকে। এই তলে তন্তুগুচ্ছগুলো বিভিন্ন অভিমুখে ক্রুশাকারে ও একে অপরের সঙ্গে যুক্ত থেকে বিন্যস্ত থাকে। আর কি না কোষগুলো চ্যাপ্টা ও তারকাকৃতি হয়। এর কাজ কি? এই প্রকার যোজক কলা দৃঢ় শক্তিশালী আবরণ গঠন করে। আর শ্বেততন্তুময় রজ্জু বা টেন্ডন কি, এর বৈশিষ্ট্য কি? এগুলি রজ্জুবৎ, মোটা, দৃঢ়, অনমনীয়, স্থিতিস্থাপক, উচ্চ টান সহনশীল এই রকমের হয়। আর কি না অস্থিতিস্থাপক হওয়ায় এগুলো অত্যাধিক স্ট্রেচিং অর্থাৎ টান বা বক্রকরণ প্রতিহত করে। এই কলায় কোলাজেন তন্তুগুচ্ছগুলি পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। ফাইব্রোব্লাস্ট কোষগুলো কোলাজেন তন্তুর অন্তর্বর্তী স্থানে সারিবদ্ধভাবে যুক্ত থাকে। এর অবস্থান কোথায়? না এই কলা, এই টেন্ডন কলা অস্থিপেশি ও অস্থির সংযোগস্থলে হৃৎপিণ্ডের কার্ডি টেন্ডনিতে অবস্থান করে। এর কাজ কি? না এর কাজ এই প্রকার কলা অর্থাৎ টেন্ডন পেশিতন্তুকে অস্থির সঙ্গে যুক্ত রাখে। আর কি করে? না হৃৎপিণ্ডের কার্ডি টেন্ডনি বা দ্বিপত্রক ও ত্রিপত্রক কপাটিকাকে তাদের স্থানে ধরে রাখতে সাহায্য করে। এরপর কি পড়ব? এরপর পড়ব পিত্ততন্তুময় যোজক কলা। পিত্ততন্তুময় যোজক কলা কি, এর বৈশিষ্ট্য? এটি একটি ঘনকাকার নিয়তকার যোজক কলা, যাতে পর্যাপ্ত পিত ইলাস্টিন তন্তু উপস্থিত। তন্তুগুলো সরল শাখান্বিত। এই কলার স্থানে স্থানে শ্বেত কোলাজেন তন্তুর উপস্থিতি লক্ষ্য করা যায়। এই স্থিতিস্থাপক ধর্মযুক্ত কলাগুলো ক ধরনের? দুই ধরনের। পিত্ততন্তুময় পাত কলা, পাত একটা, আর একটা কি পিত্ততন্তুময় রজ্জু। এর বৈশিষ্ট্য কি? পিত্ততন্তুময় পাত, এই কলা পাতলা এবং একটি তল বা পাত গঠন করে। এই কলা ঘন জলাকার এবং গঠন তৈরি করে এবং শ্বেত তন্তু খুব কম পরিমাণে থাকে এবং এদের মধ্যে ব্যবধান বজায় থাকে। এর অবস্থান এরা কোথায় কোথায় থাকে? অধিক প্রসারণক্ষম অঙ্গে, যেমন ব্রঙ্কাস, ব্রঙ্কিও, ল্যারিংস, ভোকাল কর্ড, প্লীহার আবরণী, ফুসফুস, ধমনীর অন্তঃপ্রাকার, সন্নিহিত কশেরুকাদ্বয়ের মাঝে অবস্থান করে এই লিগামেন্ট ভ্লাভা। এরপর কি এর কাজ? এর কাজ সংশ্লিষ্ট অঙ্গে প্রসারণ ক্ষমতা সম্পন্ন আবরণ গঠন করা। এই হচ্ছে পিত্ততন্তুময় পাতের কাজ। এরপর কি দেখব? পিত্ততন্তুময় রজ্জু। পিত্ততন্তুময় রজ্জুর বৈশিষ্ট্য কি? এগুলি রজ্জুবৎ মোটা হয়। এই কলায় পিত্ততন্তুর সঙ্গে শ্বেততন্তুও থাকে, আর এরা এমনভাবে বিন্যস্ত থাকে যাতে অঙ্গে প্রসারণে কোনো বিঘ্নতা না সৃষ্টি হয়। এরা একটি অস্থিকে অপর অস্থির সঙ্গে আবদ্ধ রাখে। এই পিত্ততন্তুময় রজ্জুর অবস্থান কোথায়? অস্থিসন্ধিতে এই কলা অবস্থান করে। এর কাজ কি? এরা অস্থিসন্ধির বিচলনে ও ঘূর্ণনে সাহায্য করে। তো এই হলো পিত্ততন্তুময় যোজক কলার বৈশিষ্ট্য, তার প্রকারভেদ। তো এরপর আমরা কি দেখব? এরপর যে আর যে যোজক কলা রয়েছে কি না জালিকাকার যোজক কলা। জালিকাকার যোজক কলার বৈশিষ্ট্য কি? এই জালিকাকার কলা ও রূপান্তরিত অ্যারিওলার কলা।
এই জালিকাকার রেটিকিউলিন ফাইবার বা তন্তু তারকাকার রেটিকিউলার কোষ এবং অর্ধতরল ধাত্র সহযোগে গঠিত হয়। এর একক ফাইব্রিলগুলি সর্বদা সরু ব্যাসের হয়, আর এই ফাইব্রিল গুচ্ছ গঠন করে না এগুলো। আর তন্তুগুলো কিরকম সূক্ষ্ম শাখা প্রশাখা বিশিষ্ট হয়। এই তন্তুগুলো পরস্পর মিলিত হয়েই জালিকা তৈরি করে। এই কোষগুলোর প্রোটোপ্লাজমীয় প্রবর্ধক অনেক ক্ষেত্রে পরস্পর যুক্ত হয়ে কোষীয় জালক গঠন করে। ধাত্রে অন্যান্য কোষ যেমন ম্যাক্রোফাজ, লিম্ফোসাইট, অ্যাডিপোজ কোষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই জালিকাকার যোজক কলার অবস্থান কোথায়? না, এটা অ্যাডিপোসাইটের চারপাশে ক্ষুদ্র রক্তবাহে, স্নায়ুতে, যকৃতে এবং পেশিকোষে দেখা যায়। আর কি না, প্রতি ক্ষেত্রে জালিকাকার তন্তু ফাইব্রোব্লাস্ট দ্বারা খরিত হয়। আর তাছাড়াও রক্ত উৎপাদনকারী কলা লসিকায় থাকায় এটা কি হয়, যেমন প্লীহা, লসিকা গ্রন্থি, টনসিলে এই কলা পাওয়া যায়। এই জালিকাকার যোজক কলার কাজ কি না, অঙ্গের কাঠামো গঠন করে। আর কি করে, মসৃণ পেশিগুলোকে আবদ্ধ রাখে আর দেহের প্রতিরক্ষায় সাহায্য করে। তো এই জানলাম আমরা জালিকাকার যোজক কলা, তার বৈশিষ্ট্য, অবস্থান এবং কাজ। এরপর রয়েছে মিউকয়েড বা মিউকাস যোজক কলা। মিউকয়েড বা মিউকাস যোজক কলার বৈশিষ্ট্য কি না, এটি এক প্রকার ভ্রূণজ অ্যারিওলার কলা। কোষগুলো ধাত্রে সমসত্ত্বভাবে বিন্যস্ত থাকে। ধাত্রে কিছু সূক্ষ্ম কোলাজেন তন্তু ও আদিম ফাইব্রোব্লাস্ট কোষ থাকে। ধাত্রের ভিত্তি উপাদান হলো কি আর্দ্র মিউকোপলিস্যাকারাইড। এর অবস্থান কোথায় না, এই কলা হোয়ারেন্টন জেলি রূপে অ্যাম্বিকাল কর্ডে, গঠনশীল দাঁতের পাল্লে, চোখের ভিট্রিয়াল হিউমারে, মোরগের ঝুঁটিতে অবস্থান করে। এর কাজ কি, অঙ্গের আকৃতি প্রদান করা আর চাপ নিয়ন্ত্রণ করা। তো এই হচ্ছে মিউকয়েড যোজক কলার কাজ ও বৈশিষ্ট্য। এরপর আমরা কি দেখব, রঞ্জকপূর্ণ যোজক কলা। রঞ্জকপূর্ণ যোজক কলার বৈশিষ্ট্য কি, এটিও এক ধরনের অ্যারিওলার কলার মতোই শিথিল যোগ কলা, রঞ্জক কোষ সমৃদ্ধ। এই কলার কোষগুলো অনিয়তাকার এবং রঞ্জকপূর্ণ। রঞ্জক কোষগুলোকে ক্রোমাটোফোর বলে। রঞ্জক কোষগুলো দু প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে মেলানিন সংশ্লেষণকারী মেলানোসাইট, আর একটা কি লিপোকন্ড্রিন উৎপাদনকারী লিপোফোর। এর অবস্থান কোথায়? এই কলা চোখের করোয়েড, আইরিস, সিলিয়ারি বডি এবং ত্বকের ডার্মি স্তরে অবস্থান করে। এই কলার কাজ কি না, ত্বকের বর্ণ গঠনে ও সূর্যালোকের ক্ষতিকরণ যে বিকরণ, তার হাত থেকে রক্ষা করে ত্বককে। রঞ্জকপূর্ণ করোয়েড চোখের অভ্যন্তরে আলোর প্রতিফলন রোধ করে। আর কি করে না, বর্ণময় আইরিস পার্শ্ববর্তী অঞ্চল থেকে বর্ণ শোষণ করে আলোককে কেবল লেন্সের ওপর আপতিত হতে সাহায্য করে। তো এই হলো রঞ্জকপূর্ণ যোজক কলার কাজ। তো এগুলো আমরা কি জানলাম? এগুলো জানলাম আমরা মোট কানেকটিভ টিস্যু যে রয়েছে, কানেকটিভ টিস্যু প্রপার, তার প্রত্যেকটা ভাগ আমরা ডিটেলসে জানলাম। তো আমাদের কানেকটিভ টিস্যু পুরোটা আমাদের কভার করা হয়ে গেল। আমরা তাহলে কানেকটিভ টিস্যু প্রপার ওটা শেষ করে নিলাম। এরপর আমরা কি দেখব না, এরপর আমরা পড়ব তরল যোজক কলা বা সংবহন কলা। তরল যোজক কলা বা সংবহন কলা কি না, সংবহন কলার ধাত্র হয় তরল। এই কলায় কোনো বস্তন্তু স্থির কোর এবং ভিত্তি পর্দায় থাকে না এই কোষে। আর কি প্লাজমায় বা ধাত্রে মুক্ত কোষগুলি ভাসমান ও ভ্রাম্যমান অবস্থায় থাকে। রক্ত এবং লসিকা সংবহন যোজক কলার উদাহরণ এই কলা। উভয় কলা সারা দেহে সংবহিত হয় এবং কলা কোষে পুষ্টিদ্রব্য, অক্সিজেন, হরমোন ইত্যাদি সরবরাহ করে। তো এই বুঝলে কি না তরল যোজক কলা। এর মধ্যে কি পড়ছে? প্রথমেই পড়ছে রক্ত, ব্লাড। তার সংজ্ঞা কি না, রক্ত হলো রক্তরস ও রক্তকণিকার দ্বারা গঠিত একটা অস্বচ্ছ ক্ষারধর্মী তরল যোগ কলা। এর বৈশিষ্ট্য কি
এর বৈশিষ্ট্য হচ্ছে এর ভিত্তি পর্দার স্থির কোষ ও তন্তু থাকে না। এর যে ভিত্তি পর্দার যে স্থির কোষ সেটা এর মধ্যে থাকে না, এই রক্তের মধ্যে। আর কি, রক্তে কোষ অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি। রক্ত তার তরল ধাত্রের মাধ্যমে দেহের বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, তাই রক্তকে তরল যোগকলা বলা হয়। আর কি না, হিমোগ্লোবিন থাকায় রক্তের রং লাল হয়। চিংড়ি, কেঁকড়া ইত্যাদি কবচী শ্রেণীর প্রাণীদের রক্তে হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, তাদের তো হিমোগ্লোবিন থাকে না, তাদের কি হয়, হিমোসায়ানিন রঞ্জক থাকায় এদের রক্তটা কিরকম হয়, নীলাভ রঙের হয়। আবার পতঙ্গদের রক্তে কোনো রঞ্জক থাকে না, তাই এদের রক্ত বর্ণহীন হয়। রক্তের পিএইচ এর মাত্রা কত, 7.35 to 9.45। ফলে রক্ত কিরকম হয়, স্লাইটলি আমলি, মানে ক্ষারকীয় টাইপের, একটু ক্ষারকীয় ইমেনলি বলা যায়। এরপর কি পড়বো না, রক্তের উপাদান। রক্তের উপাদান কি কি, রক্তকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি না, এক হচ্ছে রক্ত রস বা প্লাজমা, আর একটা হচ্ছে সাকার উপাদান। রক্ত রস বা প্লাজমার মধ্যে কি কি পাই আমরা, জল পাই আর কঠিন পদার্থ পাই। জল পাই কত অংশ, জল আমরা পাই 91 to 92%, আর কঠিন পদার্থ কত পাই, 8 to 9%। সাকার উপাদান যে রয়েছে, সাকার উপাদানগুলির মধ্যে কি কি রয়েছে, আমরা তিনটে দেখতে পাই। কি কি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। এই শ্বেত রক্তকণিকাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কি কি, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে দানাবিহীন। দানাদার হচ্ছে তিন ধরনের। কি কি, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর দানাবিহীন যেটা, সেটা হচ্ছে দুই ধরনের। সেটা কি কি না, লিম্ফোসাইট, মনোসাইট। এই হচ্ছে রক্তের উপাদান টোটাল। এরপর কি দেখবো না, রক্তের সাকার উপাদান। রক্তের সাকার উপাদানগুলো কি কি না, রক্তের রক্তকোষগুলো অস্থিমজ্জায় স্টেম কোষ থেকে উৎপন্ন হয়। এই কারণে এদের কি বলে না, ফরমেট এলিমেন্টস অফ ব্লাড। এগুলোর মধ্যে কি কি রয়েছে, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকাকে কি বলে, এরিথ্রোসাইট। আর কি রয়েছে, শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকাকে কি বলে, লিউকোসাইট। আর রয়েছে কি, প্লেটলেটস বা অণুচক্রিকা। প্লেটলেটস বা অণুচক্রিকাকে কি বলে না, একে মেগা ক্যারিওসাইটের নিউক্লিয়াসবিহীন অংশ বিশেষ এটা, যাদের কি বলে না, থ্রম্বোসাইট। এই হচ্ছে তিনটে ভাগ। আর কি কি পাওয়া যায় না, আর রয়েছে হিমাটোক্রিট। সেটা কি না, রক্তকে যখন সেন্ট্রিফিউজ করা হয় তখন সেই সেন্ট্রিফিউজের টিউবের নিচে যে লাল অধক্ষেপ পাওয়া যায় তা হলো কি না, লোহিত রক্তকণিকা, এবং সবার ওপরে যে খড়ের মতো বর্ণবিশেষ যে তরল পাওয়া যায় তা হচ্ছে প্লাজমা। এবং এই উভয় স্তরের মধ্যবর্তী স্থানে রয়েছে কে, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। একটি পাতলা হলুদ রঙের স্তর গঠন করে রক্তের সাকার উপাদানগুলিকে পরিমাপকে বলা হয় হিমাটোক্রিট, যার মধ্যে 55% রয়েছে প্লাজমা আর 45% রয়েছে রক্তকণিকা। প্লাজমা কি, প্লাজমা হচ্ছে রক্তের অজীবীয় তরল অংশ। সাধারণত বর্ণহীন হয়, বেশি পরিমাণে হলে বর্ণ ধূসর থেকে হলুদ বর্ণের হয়। আর কি না, প্লাজমা থেকে রক্ত তঞ্চনে সাহায্যকারী প্রোটিন অপসারিত করা হলে সেই তরলকে কি বলে, সিরাম। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, মানে প্লাজমা তো, এবার সেই প্লাজমে রক্ত রস উভয়ই রয়েছে। এবার সেই প্লাজমাটা থেকে যখন আমি রক্তটাকে শুধু বের করে নেব, আর যে তরলটা রসটা যেটা পড়ে থাকবে তাকে কি বলবো না, তাকে আমরা বলবো সিরাম। বুঝতে পারলে তো? কি তারপরে প্লাজমায় সর্বাপেক্ষা অধিক দ্রাব্য হলো কি, সোডিয়াম। আর প্লাজমায় জলের পরিমাণ কত থাকে, 91 to 92%। আর কঠিন পদার্থ তো জানোই 8 to 9%। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। আর আর তো যেরকম কঠিন দ্রব্যর মধ্যে, তার মধ্যে অনেক কিছুই থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ইত্যাদি। তো এর কাজ কি, এই যে এর প্লাজমা, তার কাজ কি না, প্লাজমা প্রোটিনের কাজ হচ্ছে
সিরাম অ্যালবুমিন। কি না, যেটা যকৃতে তৈরি হচ্ছে। সিরাম অ্যালবুমিন যেটা, সেটা কোথায় তৈরি হচ্ছে? যকৃতে। কি করছে না, এটি রক্ততঞ্চন ঘটায় এবং রক্তের দ্রাব্য গঠন করে। কি করলো? রক্ত তঞ্চন করছে আর রক্তের যে দ্রাব্য সেটা তৈরি করছে। আর কি না, ক্যালসিয়ামের সঙ্গে আবদ্ধ হয় এবং তার পরিবহনে অংশ নেয়। এটা কার কাজ? সিরাম অ্যালবুমিন। এরপর কি দেখবো? সিরাম গ্লোবিউলিন। সিরাম গ্লোবিউলিনের কাজ কি? প্রথমে কে রয়েছে? প্রথমে রয়েছে আলফা গ্লোবিউলিন। আলফা গ্লোবিউলিন কি করে? এটি থাইরক্সিন, বিলিরুবিন, মুক্ত হিমোগ্লোবিন, স্টেরয়েড, তামা, স্নেহ পদার্থ এবং স্নেহদ্রব্য ভিটামিনগুলোর সঙ্গে আবদ্ধ হয় এবং তাদের পরিবহন ঘটায়। আর কি করে না, তামা বা কপার পরিবহনকারী আলফা গ্লোবিউলিনকে কি বলে? সেলুলোপ্লাজমিক। আর লৌহ পরিবহনকারী বিটা গ্লোবিউলিনকে কি বলে? ট্রান্সফেরিন। বুঝতে পারলে? কাকে আমরা সেলুলোপ্লাজমিক বললাম, কাকে বললাম ট্রান্সফেরিন। বুঝতে পারলে? এরপর কি দেখবো? তার কাজ প্রথম মিন কি করে না, এরা যকৃতে উৎপন্ন হয় এবং রক্ত তঞ্চনে সাহায্য করে। এটা যখন আমরা ব্লাডের চ্যাপ্টারে পড়বো তখন এই যে এই রক্ত জিনিসটা, ব্লাডের যে পুরোটা ডিটেলস, তোমরা পুরোটা ডিটেলস ওই চ্যাপ্টারের মধ্যে পাবে যখন আমরা ব্লাড পড়বো হিউম্যান ফিজিওলজিতে। এরপর কি রয়েছে? ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন কি না, রক্তের সর্ববৃহৎ প্রোটিন, যকৃতে তৈরি হয় আর রক্ত তঞ্চনে অংশগ্রহণ করে। আর তো রয়েছেই বিভিন্ন উৎসেচক, সেগুলো কি করে? বিপাকে অংশগ্রহণ করে। আর এছাড়াও কি রয়েছে? প্রোপারডিন। এগুলো কি না, এগুলো এক প্রকার নন ইমিউনো গামা গ্লোবিউলিন, যারা বিকল্প পথে অ্যান্টিবডি আবরণযুক্ত কোষকে ধ্বংস করে ফেলে। আর তো রয়েছে কি? লাইসোজোম। লাইসোজাইম কি করে না, প্রোটিন জাতীয় যে উৎসেচক, এই ব্যাকটেরিয়া কোষ প্রাচীরকে বিনাশ ঘটিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করে। আর কি না, আর যে রয়েছে যে অন্যান্য যে কাজগুলো রয়েছে, সেই মানে খনিজ আয়ন সমূহ, হরমোন আর জল প্রবাহ ইত্যাদি, এইসব কাজগুলো কে করে না, প্লাজমাই। এরপর আমরা কি দেখবো না, রক্তে প্লাজমার সংযুক্তি। রক্তে প্লাজমার সংযুক্তি কি মানে, রক্তে কি কি উপাদানগুলো কত পরিমাণে আছে। আমরা জল কত পরিমাণে পাই? শতকরা 91 থেকে 92 ভাগ। আর প্রোটিনের মধ্যে কি পড়ে? ফাইব্রিনোজেন, প্রথমমিন, গ্লোবিউলিন, আলফা, বিটা, গামা ইত্যাদি। তারপরে অ্যালবুমিন। এগুলো রক্তরসে কত শতকরা পাওয়া যায়? 7 থেকে 8 শতকরা। আর তো অন্যান্য যে কঠিন দ্রব্যগুলো রয়েছে, অকঠিন পদার্থগুলো, ইলেকট্রোলাইট বা প্রোটিনবিহীন নাইট্রোজেন বস্তু, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তারপরে গ্লুকোজ, লিপিড, তারপরে বিভিন্ন ধরনের হরমোন, উৎসেচক, এইসব জিনিসগুলো কত রয়েছে রক্তরসে? 1 থেকে 2%। তো এই হলো গোটা টোটাল ভাগগুলো, রক্তের ভাগগুলো দেখলাম। এরপর আমরা কি দেখবো? এরপর আমরা পড়বো রক্তের যে সাকার উপাদানগুলো রয়েছে, সেই সাকার উপাদানগুলোর সম্বন্ধে এখন আমরা জানবো। কি কি রয়েছে না, আরবিসি, ডাব্লিউবিসি, থ্রম্বোসাইট, প্লেটলেট, যেটা এইসব রয়েছে রক্তের সাকার উপাদান। এর মধ্যে এই যে থ্রম্বোসাইটগুলো বা এই যে অনুচক্রিকাগুলো, এগুলো কি না, মূলত অস্থিমজ্জায় সৃষ্ট মেগাক্যারিওসাইট কোষের চূর্ণ বিশেষ। সুতরাং অনুচক্রিকারা প্রকৃত এক ধরনের কোষ নয়। আর এই জন্য কি আরবিসি, ডাব্লিউবিসি ও অনুচক্রিকাদের রক্তের কোষ না বলে রক্তের সাকার উপাদান বলে। তো এদেরকে রক্তের কোষ কেন বললাম না, সেটা বুঝতে পারলে। এরপর কি বলবো আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে। লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, এর বৈশিষ্ট্য কি না, এই এরিথ্রোসাইট গুলো কিরকম হয়? গোলাকার, দ্বি-অবতল ও চাকতি আকৃতির। আর কি কোষগুলো খুব দ্রুত ক্ষুদ্র হয় আর এদের ব্যাস 7.2 মাইক্রন হয়। আর এদের পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না, তবে কি থাকে না, শ্বসন রঞ্জক হিমোগ্লোবিন থাকে। আর হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়।
আর অক্সিজেনের সংস্পর্শে অক্সি হিমোগ্লোবিন তৈরি করতে পারে। আর কি করে না 1 ঘন মিলিমিটার রক্তে পুরুষদের ক্ষেত্রে 5.1 to 5.8 মিলিয়ন এবং স্ত্রীদের ক্ষেত্রে 4.3 to 5.2 মিলিয়ন আরবিসি থাকে। প্রতি আরবিসিতে হিমোগ্লোবিন অণুর পরিমাণ 280 মিলিয়ন থাকে। আর কি আরবিসি কতদিন বাঁচে সাধারণত, সেটা সবাই জানো তোমরা, 120 দিন। এরপর দেখবো লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকার কাজ কি না, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিলিত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে। অক্সিজেনকে ফুসফুস থেকে প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়। আরবিসির ভেতরে বর্তমান কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচক কার্বন ডাই অক্সাইড পরিবহনে বিশেষ ভূমিকা পালন করছে। আর কি করে না, মৃত লোহিত রক্তকণিকা থেকে বিলিরুবিন, বিলিভার্ডিন ইত্যাদি রঞ্জক উৎপন্ন করে। আর কি না, আরবিসি রক্তের সান্দ্রতা বজায় রাখে, রক্তে অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখে। এগুলো কি কার কাজ? আরবিসির কাজ। এই হচ্ছে টোটাল আরবিসির কাজ, আরবিসি বা লোহিত রক্তকণিকার কাজ। এরপর আমরা কি দেখব? এরপর আমরা পড়ব এরিথ্রোসাইটের অভাবে মানে অস্বাভাবিকতার জন্য সৃষ্ট কয়েকটি রোগ। কি প্রথমে কি রয়েছে? পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া কি? আরবিসির সংখ্যা যদি অতিরিক্ত বেড়ে যায় তখন কি হয়? পলিসাইথেমিয়া। এরপর কি পড়বো? হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এটা কি? মানে আরবিসিতে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে এই হাইপোক্রোমিক অ্যানিমিয়া হয়। এরপর কি রয়েছে? মেগালোব্লাস্টিক বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এটা কি? ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের স্বল্পতার জন্য আরবিসি পরিণতিতে ত্রুটি ঘটায়। এতে আরবিসির সংখ্যা হ্রাস পায় কিন্তু আরবিসির আকৃতি বড় হয়। একেই বলা হচ্ছে মেগালোব্লাস্টিক। আর কি রয়েছে? সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া কি? অস্বাভাবিক হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য এটি ঘটে। এটি এক ধরনের বংশগত রোগ। আর কি পড়বো? হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া কি? এটা হচ্ছে আরবিসির ধ্বংস সাধনের জন্য হিমোগ্লোবিন মুক্ত ও নির্গত হয়, ফলে হিমোলাইটিক অ্যানিমিয়া সৃষ্টি হয়। আর কি রয়েছে? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কি না, হিমোগ্লোবিনের আলফা বা বিটা গ্লোবিন শৃঙ্খলের সংশ্লেষণ হ্রাস পায়। এটি হিমোগ্লোবিন সংশ্লেষের জিনগত ত্রুটি। আর কি? পার্নিসিয়াস অ্যানিমিয়া। গ্যাস্ট্রিক মিউকোসা বিনষ্ট হওয়ার ফলে ভিটামিন B12 শোষণ ব্যাহত হয় ও কি করে না, ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরিত হয়। এর ফলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মতো এর লক্ষণ প্রকাশ পায়। আর কি রোগ রয়েছে? সরি। এরপর আমরা দেখব নাকি লিউকোসাইটের অস্বাভাবিকতাজনিত রোগ। লিউকোসাইটের ফলে যে অস্বাভাবিকতাজনিতর ফলে যে কিছু রোগ হয়, সেই রোগগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমে কি রয়েছে না, প্রথমেই রয়েছে লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস কি না, লিউকোসাইটোসিস হচ্ছে রক্তের সামগ্রিক ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে গেলে যে রোগ হয় সেটাই হচ্ছে লিউকোসাইটোসিস। এরপর কি রয়েছে? লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া কি? রক্তের ডাব্লিউবিসির সংখ্যা যদি কমে যায় তখন তাকে কি বলে? লিউকোপেনিয়া। তারপর রয়েছে কি না, লিউকেমিয়া। লিউকেমিয়া কি? লিউকেমিয়া হচ্ছে হিমোপয়েটিক কোষের ম্যালিগন্যান্ট বিশৃঙ্খলা বিশিষ্ট যে রোগ তাকে বলা হয় লিউকেমিয়া। আর কি রয়েছে? ইওসিনোফিলিয়া। ইওসিনোফিলিয়া কি না, ইওসিনোফিলের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তাকে কি বলে? ইওসিনোফিলিয়া। তো এইগুলো হচ্ছে কি না
লিউকোসাইটের অস্বাভাবিকতা জনিত কিছু রোগ। এরপর আমরা দেখব লিম্ফোসাইট। লিম্ফোসাইটের অস্বাভাবিকতা জনিত কিছু রোগ। লিম্ফোসাইটের অস্বাভাবিকতার কিছু জনিত রোগ কি কি? না লিম্ফোসাইটোসিস। লিম্ফোসাইটোসিস কি? না লিম্ফোসাইটের সংখ্যা যদি বেশি হয়, মানে লিম্ফোসাইটের সংখ্যা 4 × 10⁶ এর থেকে যদি বেশি হয়, তাহলে সেটা হচ্ছে কি না লিম্ফোসাইটোসিস, এক ধরনের রোগ। আর কি রয়েছে না লিম্ফোপিনিয়া। লিম্ফোপিনিয়া লিম্ফোপিনিয়া কি? লিম্ফোপিনিয়া হচ্ছে লিম্ফোসাইটের সংখ্যা যদি 1.9 × 10⁸ এর থেকে যদি কম হয়, তাহলে তাকে বলে লিম্ফোপিনিয়া। আর কি রোগ রয়েছে না আর রয়েছে লিম্ফোসাইটিক লিউকেমিয়া। লিম্ফোসাইটিক লিউকেমিয়া কি না অপরিণত বা বাস্ট সেল বৃহৎ সংখ্যায় উপস্থিত থাকলে তাকে বলে লিম্ফোসাইটিক বা লিউকেমিয়া। আর কি রয়েছে লিম্ফোমা। লিম্ফোমা কি? লিম্ফোমা হচ্ছে লিম্ফোসাইটের ম্যালিগনেন্সি, মানে লিম্ফোসাইটের ম্যালিগনেনের ফলে যে রোগ সৃষ্টি হয় তাকে বলা হয় কি লিম্ফোমা। বুঝতে পারলে? এরপর আমরা কি পড়ব? এরপর আমরা পড়ব শ্বেত রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকার কাজ কি না শ্বেত রক্তকণিকা দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে। অর্থাৎ কি মানে আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। আর কি না নিউট্রোফিল ও মনোসাইট ট্রিপসিন এবং পেপসিন উৎসেচক নির্গত করে জীবাণুকে পরিপাক করতে সাহায্য করে। নিউট্রোফিল এবং মনোসাইট ট্রিপসিন এবং পেপসিন যে উৎসেচকগুলো রয়েছে সেগুলোকে নির্গত করে জীবাণুকে কি করে পরিপাক করতে সাহায্য করে। আর কি করে না বেসোফিল হেপারিন উৎপন্ন করে, এর ফলে ধমনীতে রক্ত জমাট বাঁধতে দেয় না। আর কি না ইওসিনোফিল থেকে হিস্টামিন 5 হাইড্রোক্সি ট্রিপটেমিন উৎপন্ন করে। ইওসিনোফিল থেকে কি উৎপন্ন করে? হিস্টামিন আর কি না 5 হাইড্রোক্সি ট্রিপটেমিন উৎপন্ন করে। সরি, একটু ভুল হয়ে গেল। আর কি না লিম্ফোসাইট গামা গ্লোবিউলিন অ্যান্টিবডি উৎপন্ন করে। আর প্লাজমা প্রোটিন থেকে ট্রিফোন নামক বস্তু উৎপন্ন করে, যেটা কি করে না কোলাকোষের পুষ্টি বৃদ্ধি এবং সংস্কারে সাহায্য করে। তো এই হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। আমরা কি জানলাম? শ্বেত রক্তকণিকার কাজ জানলাম। তো এরপরে আমাদের কি রয়েছে? এরপরে আমাদের রয়েছে অণুচক্রিকা বা প্লেটলেটস বা থ্রম্বোসাইটস। তো এই অণুচক্রিকা যেটা রয়েছে সেটা আমরা নেক্সট ক্লাসে করব। এই অণুচক্রিকার কাজটা করব, কারণ অণুচক্রিকাটার মধ্যে আরো কিছু পয়েন্ট রয়েছে, নাহলে আজই আমরা করে নিই। তো এরপরে কি দেখব? অণুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটলেটস, এটাও আজকে কভার করে নিই। এর বৈশিষ্ট্য কি না গোলাকার বা ডিম্বাকার কোষ, এদের তল দ্বি অবতল, আর এদের কত আকার মোটামুটি মানে কিরকম আরবিসির 1/4 এদের আকার। আর মানব অণুচক্রিকার নিউক্লিয়াস থাকে না, তবে সাইটোপ্লাজমে স্বচ্ছ দানা বর্তমান থাকে। আর এদের জীবনকাল কতদিন? 5 থেকে 10 দিন, এবং প্লীহায় ধ্বংস হয় এরা। আর এদের রক্ত প্রতি ml রক্তে প্লেটলেটস এর সংখ্যা কত? 2.5 লাখ থেকে 5 লাখ। আর এদের কি মানে এই অণুচক্রিকার দানা গুলো যে থাকে তারা 4 ধরনের। কি কি? আলফা দানা, ডেল্টা দানা, লাইসোজোম, পারক্সিজোম। আলফা দানা কি? আকার ও আয়তনে বিভিন্নতা দেখা যায় এবং এতে 3 ধরনের প্রোটিন দেখা যায়। আর ডেল্টা দানা কি? ইলেকট্রন ঘন দানা, এদের স্টেরিওনিন থাকে। আর লাইসোজোম কি? পর্দাবৃত অ্যাসিড হাইড্রোলো। আর পারক্সিজোম সংখ্যায় অল্প থাকে, পারক্সিডেজ উৎসেচক থাকে এর মধ্যে। এই প্লেটলেটস এর কাজ কি? প্লেটলেট থেকে
নিষ্ক্রান্ত থ্রম্বোপ্লাস্টিন রক্ততঞ্চনের জন্য অপরিহার্য। আর কি না, রক্তবাহের প্রাচীরে ক্ষুদ্র ছিদ্রকে প্লেটলেট প্লাগ বলে, যা প্লেটলেট প্লাগ দিয়ে বন্ধ করে, ফলে রক্তক্ষরণ বন্ধ হয়। আর এরা কিছু অ্যান্টিজেনিক বস্তুও ধারণ করে এই প্লেটলেটস। আর এই প্লেটলেটসের প্রভাবে অস্বাভাবিকতাজনিত সৃষ্ট কয়েকটি রোগ কি কি না, থ্রম্বোসাইটোসিস কি মানে স্বাভাবিকের চেয়ে যদি প্লেটলেটের সংখ্যা বেড়ে যায় তাহলে তখন তাকে কি বলে, থ্রম্বোসাইটোসিস। আর কি ইডিওপ্যাথিক থ্রম্বোসাইথেমিয়া, সেটা কি না, মিউকাস পর্দা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তখন সেই প্লেটলেটের সংখ্যা অত্যন্ত বেশি হয়, তখন তাকে কি বলে, ইউডিওপ্যাথিক থ্রম্বোসাইথেমিয়া। আর কি রয়েছে, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপিনিক প্যারপুরা। এটা কি না, এটা হচ্ছে ইমিউনোলজিক্যালের কারণে প্লেটলেটসের সংখ্যা ধ্বংসপ্রাপ্ত হয়। তো এইগুলো হচ্ছে প্লেটলেটসের অস্বাভাবিকতাজনিত কিছু রোগ। তো আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট সবটাই কভার হয়ে গেল। নেক্সট ডেটে আমরা রক্তের যে কিছু অংশ রয়েছে সেটা আর লসিকা মেনলি পড়বো, আর পড়বো হৃদপেশি সম্পর্কে, পেশি আবরণী কলা। তো আজকের ক্লাসটা বাস এতটুকুই। ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাও, এবং চ্যানেলটাই যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের যে আগের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো দেখে আসো, আর যদি যারা নতুন হয়ে থাকো ওই ক্লাসগুলো না দেখলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে না। তো আমাদের চ্যানেলে তাড়াতাড়ি গিয়ে প্রথমে আগের ক্লাসগুলো দেখে নাও, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল কনসেপ্ট চেজার্স, ওখানেও জয়েন্ট হয়ে যাও ছটফট। তো ঠিক আছে, আজকে ক্লাসটা বাস এতটুকুই। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। স্টে ব্লেসড।